প্রথমত আপনাকে Seven24 পক্ষ থেকে অভিনন্দন। আজ আমাদের স্টুডিওতে আপনি এসেছেন, যেহেতু আপনি আপের জেলা সভাপতি রয়েছেন। আপনার কাছে কয়েকটি প্রশ্ন আমরা রাখব, সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন। ফার্স্টলি আপনাকে প্রশ্ন রাখছি, আপনার যেহেতু সিবিআই চার্জশিট দিয়েছিল আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়াল সহ মনীষ সিসোদিয়া 21 জন, কিন্তু ধূপে টিকল না তাদের চার্জশিট। অরবিন্দ কেজরিওয়াল সহ মনীষ সিসোদিয়া আদালত থেকে রেহাই পেলেন আবগারি মামলায়। এই পরিপ্রেক্ষিতে যেহেতু আপনি জেলা সভাপতি রয়েছেন, কি বলবেন আমাদের কাছে? ধন্যবাদ দাদা, আপনার স্টুডিওতে যে আপনি আমাদের এই আমাদের ব্যাপারে জেলা সভাপতি হিসেবে আমন্ত্রণ করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তথা আমাদের এই দেশের যে বৈদ্যুতিক যত কর্মীদের সবাইকে আমি বিনম্রভাবে আমার আন্তঃস্থল থেকে ওদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনারা আমাদেরকে সাপোর্ট করেছেন। কারণ আমরা শুদ্ধপতি ছিলাম। দেখেন, ভারত গণতান্ত্রিক দেশ, এখানে একটা কথা পরিষ্কার দাদা, আমরা যে সংবিধান অনেক শক্ত, আর আমরা সংবিধান বিশ্বাস করি। এবং ভারতীয় যে আপনার বিচার ব্যবস্থা, এটা মানে কেহ এটার এই যে নানা ধরনের অভিযোগ আনা যেতে পারে, বাট আমাদের বিচার ব্যবস্থাটা অনেক সুন্দর। এবং বিচার ব্যবস্থার উপর এই যে আমি ভারতীয় নাগরিক হিসাবে, প্রথমে আমি কর্মকর্তা না, ভারতীয় নাগরিক হিসাবে আমার আস্থা আছে, যথেষ্ট আস্থা আছে। তাই আমরা আস্থা রেখেছিলাম ভারতীয় বিচার ব্যবস্থা। যে অরবিন্দ কেজরিওয়াল মহাশয়কে ষড়যন্ত্রের শিকার বানিয়ে ওনাকে জেলে পুরা হয়েছিল, সঞ্জয় সিং মহাশয়কে জেলে পুরা হয়েছিল, আপনার অবগত মনীষ সিসোদিয়া মহাশয়কে জেলে ঢুকানো হয়েছিল। লাস্টলি আমি তো ছোট একজন জেলা সভাপতি 2023, আমাকেও চাকরি বাণিজ্যের নামে অভিযোগ এনে মিথ্যা অভিযোগের শিকার বানিয়ে আমাকেও জেলে পুরিয়ে দেওয়া হয়েছিল। 7 দিন আমি নিজেও তো জেলের কারাগারে ছিলাম। তো কিন্তু বিচার ব্যবস্থার উপর, আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমাদের যে আগাধ বিশ্বাস ছিল, সেই বিচার ব্যবস্থাই আমাদেরকে সিনা যে চাপ্পানিকা বাউনিকা বা যেটাও আমাদের সিনাটা আমরা ফুলিয়ে চলার ব্যবস্থাটা করে দিয়েছে। তাই আমি প্রথমে ভারতীয় বিচার ব্যবস্থার উপর, বিচার ব্যবস্থাকে অনেক আমাদের বাড়ির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই যে ভারতীয় নাগরিক হিসাবে ভারতের প্রত্যেকজন নাগরিককে অনুরোধ করবো যে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা অনেক সুষ্ঠু এবং সুন্দর। তার জ্বলন্ত উদাহরণ মনীষ সিসোদিয়া এবং আমাদের আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল মহাশয়। আজকে যে বর্তমান আমাদের ডবল ইঞ্জিন সরকার, ওনারা বলছেন हम लोग डबल इंजन का सरकार है भाई। তো ডবল ইঞ্জিন সরকারের সামনে যদিও অপোজিশনের যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের যে কোনো শক্তিশালী কোনো লিডার যদি উঠে আসার রাস্তা তৈরি হয়, ওনারা নানা ধরনের ষড়যন্ত্রের শিকার বানিয়ে ওদেরকে হয় ইডি সিবিআই নানা ধরনের যে আমাদের সংস্থা আছে ওদের পিছনে লাগিয়ে দেন এবং ওদেরকে নানা ধরনের হেরাস্তি করেন। তো আমি এজ এ নাগরিক হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে আমি মনে করি এটা না করে আমরা অরবিন্দ কেজরিওয়াল যে উন্নয়নের রাজনীতির যে রাস্তা তৈরি করেছেন, সেটা ভারতবর্ষে বিরল। আমার ব্যক্তিগত মত, সেই জন্য আমিও অরবিন্দ কেজরিওয়ালের আদর্শে অনুপ্রাণিত হয়ে আম আদমি পার্টিতে জয়েন করেছিলাম। তো এই যে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, সেটা না করে আমি ভারতের প্রত্যেক রাজনৈতিক দলকে অনুরোধ করব যাতে আমরা উন্নয়নের স্লোগান দিয়ে রাজনীতি করি, যাতে আমাদের দেশের উন্নতি করা হয়। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, যেহেতু আবগারি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া আদালত রেহাই দেন,
আপনি কি মনে করেন যে জনগণের কাছে ওনাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে? আমি তো আপনাকে আগে বলেছি, ভারতীয় বিচার ব্যবস্থার উপর এই যে ভারতীয় নাগরিক হিসাবে আমার তো আস্থা আছে এবং আমাদের সুপ্রিমোর পুরো আস্থা ছিল। সেই জন্য ওনাকে মানে ওনার মামলাটাই খারিজ করে দেওয়া হয়েছে। ওনার সাথে আরো 24 জন ছিলেন, ওনাদেরকেও খারিজ করে দেওয়া হয়েছে। তো এতে কিন্তু এই মানে যে খারিজ করে দেওয়া এবং জেলে পুড়িয়ে দেওয়া, তো আমাদের যে পার্টি যে সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, হ্যাঁ উনি তো ওনার কোনো ভাবমূর্তি নষ্ট হয় নাই, ওনার আরো স্বচ্ছ ভাবমূর্তি বর্তমান প্রজন্মের কাছে স্বচ্ছ ভাবমূর্তি সামনে এসেছে, প্রতিফলিত হয়েছে। কারণ আমাদের আম আদমি পার্টির যে সময় রুলিং ছিল তখন দেখেন এই গ্রেট ব্রিটেন, ইউএসএ, এইগুলা, জাপান, এই এই দেশগুলোতে আমাদের মানে সুপ্রিমকে আমন্ত্রণ করা হয়েছিল যে এই শিক্ষা ব্যবস্থাটা যে এত সুন্দর ছিল যে আমাদের প্রাইভেট শিক্ষানীতি থেকে আমাদের আম আদমি পার্টির পরিচালিত সরকারি শিক্ষা নীতিটা এত উন্নত ছিল। বর্তমানে আপনি দেখেন দিল্লির যে দুরবস্থা, বর্তমান সময়ে যদি দিল্লিতে আমরা মানে সুপ্রিম কোর্ট তো চ্যালেঞ্জ করা বলেছেন, अगर हिम्मत है तभी आप इलेक्शन करके देखिए, दूध का दूध और पानी के पानी हो जाएगा। তো আমিও বলছি যদি এই যে স্বচ্ছ এবং সুন্দর সুষ্ঠুভাবে এবং উন্নয়নের স্লোগান দিয়ে যদি মানে পলিটিক্স করা হয়, তাহলে বর্তমান যে সময়, এই সময় তো দিল্লি বিজেপি মিনিস্ট্রি করতেছে পরিচালিত সরকার, তারপরেও আমরা বলতেছি আবার আপনি মানে নির্বাচন করেন, দেখা যাবে আপনার কতটুকু মানে গ্রহণযোগ্যতা, না অরবিন্দ কেজরিওয়ালের গ্রহণযোগ্যতা। আমার তো এটা বলার প্রয়োজন, এটা আপনারা অবগত দাদা। যেহেতু বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, 26-এর মহারণ, আপনার দলের অবস্থান কি রয়েছে? দেখেন, আম আদমি পার্টি ভারতবর্ষে কয়েকটা স্টেটে আমাদের এমএলএ নির্বাচিত হয়েছেন। বর্তমানে পাঞ্জাব আমাদের শাসনে পাঞ্জাব সরকার চলতেছে। পাঞ্জাবের যে ডেভেলপ যেটা বা মহল্লা ক্লিনিক যেটা, নানা ধরনের জনগণের যে উন্নতি সাধনের ক্ষেত্রে আম আদমি পার্টি যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করছে। সেই দিক থেকে লক্ষ্য করে দেখা যায় যে আম আদমি পার্টির যে সেন্ট্রাল কমিটি, যেটা সেন্ট্রাল লিডিংয়ে যারা আছেন, ওনাদের নির্দেশ মতো আম আদমি পার্টি পরিচালিত হয়। এখানে এই সেই নানা ধরনের অন্যান্য পার্টিতে আছে, আমি কাউকে কোনো কিছু বলছি না, আমার পার্টির কথা আমি বলছি যে আপনি বলছেন যে সমাগত 2026 বিধানসভা নির্বাচন, আম আদমি থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমাদের 126টা বিধানসভায় আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু আমাদের যে স্টেট কমিটি আছে, নিশ্চয়ই ওনারা আমাদের সাথে আলোচনা করবেন, কারণ সমাগত আমাদের বিধানসভা নির্বাচন। তো আমি আশা রাখি আমরা প্রত্যেক বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করব। আর জনগণ, সেটা আমরা জনগণের কাছে আমাদের বার্তা, যে উন্নয়নের বার্তা, শিক্ষার বার্তা, আমাদের যে শিক্ষানীতি, আমাদের যে নানা ধরনের জনগণের এই আমাদের মহল্লা ক্লিনিক কিংবা ঔষধ, মারণবেদী, নানা ধরনের যে আমাদের এই আপ সরকার যে ফ্যাসিলিটি দিয়েছে, পাঞ্জাবে ফ্যাসিলিটি দিয়েছিল দিল্লিতে, সেগুলো আমরা জনগণের কাছে তুলিয়ে ধরবো। তখন জনগণই কতটুকু আমাদেরকে গ্রহণযোগ্য হিসাবে নেয়, তো তা দেখার। বাট আমি আশা রাখি যে আমরা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, তো আশানুরূপ একটা ফল আমরা আশায় করতে পারবো। কর্মী অনেক দিন ধরে আপনি দল করে আসছেন, আপনার জনবৃত্তিও রয়েছে, তো এবারের নির্বাচনে আপনার ব্যক্তিগত আমরা জেনে নেব, আপনি কি আগ্রহী নির্বাচনে অবশ্যই? দেখেন দাদা, এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, দলের সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত। তো সবার তো মানে ব্যক্তিগত মত থাকে যে আমি সামাজিকতা করব, সমাজের উন্নয়ন করব, সমাজের সাথে যোগাযোগ করে চলবো। আমাদের এই পিছিয়ে পড়ার সমাজ, আমার বিশেষ করে বরাকলিতে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। আমাদের রাস্তাঘাটের উন্নত, জলের অসুবিধা, ইলেকট্রিক অসুবিধা, মানে নানা ধরনের অসুবিধা। সেই অসুবিধার দিক থেকে নিজেও তো এই রাজনীতির সাথে জড়িত হয়েছি, যে যদি আমি কোনো না কোনো দিক দিয়ে যদি আমি সমাজের কোনো কাজে আসতে পারি, তাই হিসাবে নিজেরও ইচ্ছা আছে। তো দল যদি চায় তাহলে নিজে প্রতিদ্বন্দ্বিতা করবো, কোনো অসুবিধা নেই। আপনার নির্বাচনী ইস্তার কি রয়েছে?
আমাদের ইস্তাহার হচ্ছে সবচেয়ে বড় ইস্তাহার হচ্ছে যে আপনারা এই ভারতবর্ষের মধ্যে যে সুযোগ সুবিধা দিল্লি এবং পাঞ্জাবে জনগণ পেয়েছে সেই সুযোগ সুবিধা আমাদের আসামেও যে বা যারা নির্বাচিত প্রতিনিধি হবেন ওনারাই ওনার এই নির্বাচনী কেন্দ্রে আমরা চেষ্টা করব এই দিল্লি এবং আসামে পাঞ্জাবের যে সুযোগ সুবিধা সেটা প্রদান করার। বর্তমানে যে একটি রাজনৈতিক ডামাডোলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বিভাজনের রাজনীতি, আপনি উল্লেখ করেছেন বিভাজনের রাজনীতি, আপনার সরকার যদি আসে তাহলে কি পরিবর্তন আপনি মনে করেন? আমরা প্রথম তো দেখেন পরিবর্তন এই বর্তমানে যে বিভাজনের রাজনীতি সমস্ত দেশ জুড়ে, এটা আমার বলার কথা নয়, আপনার তো নিজের লোক, আপনারা আমার থেকে বেশি অবগত। তো যে বিভাজনের রাজনীতি যেটা শুধু সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা, এটা উল্টে দেখেন দেশ সবের আগে। আর যদি দেশ না থাকতো আমরাই থাকতাম না। আর দেশ আমাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। তো যে নীতিতেই বেঁচে থাকার অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে, সেই নীতিটাকে যদি আমরা ধ্বংস করে ফেলি তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটা আমি কি বলবো দাদা, এখানে আমার বলার মতো কোনো কিছু নেই। দেখুন, ডিলিমিটেশনের ফলে বরাক উপত্যকার 2টি সিট কর্তন করা হয়েছে। আপনার সরকার আসলে ডিলিমিটেশন যেটি 2টি সিট কর্তন করা হয়েছে, এটা কি আগেবার পুনরাবৃত্তি হবে? দেখেন দাদা, দেখেন এই জনসংখ্যার দিক দিয়ে বিবেচনা করে এক একটা কনস্টিটিউয়েন্সি আপগ্রেডেশন করা হবে। এখানে দেখা যাচ্ছে আমরা জনসংখ্যা ওভার, বাট আমাদের 2টা সিটকে কর্তন করে দেওয়া হয়েছে। এটা কি নীতির উপর কর্তন করে দেওয়া হয়েছে এটা আমি কি বলবো, আমার তো মানে ভাষাই হারিয়ে ফেলেছি। বা এই কারণ অন্যান্য জায়গাতে দেখা গেছে কম জনসংখ্যাতে কিন্তু আমাদের কনস্টিটিউয়েন্সি বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আমরা অনেক জনসংখ্যার দিক থেকে অনেক আরো আমাদের মানে কনস্টিটিউয়েন্সি সংখ্যা এখানে বাড়ানো দরকার, সেখানে আমাদের 2টা কর্তন করা হয়েছে। এটা তো বর্তমান যে সরকার সেটা ভালোই জানবে কি জন্য করেছে। উনি যদি আমাদের সরকার ভবিষ্যতে আসে তাহলে আমরা জনসংখ্যা ভিত্তিক উন্নয়নের কথা চিন্তা করে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা মানে ব্যবস্থা করার চেষ্টা করব। আপনার লাস্ট প্রশ্ন, যদি আপনি নির্বাচনে টিকিট পান বা প্রার্থী পান তাহলে আপনার প্রথম কাজটা কি হবে জনগণের জন্য? যদি আমি কি নির্বাচনে আমার পার্টি আমার দল আমাকে টিকিট দেয়, আমি প্রতিদ্বন্দ্বিতা করি, আর যদি জনগণ আমাকে ওনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে অ্যাসেম্বলিতে পাঠিয়ে দেন, প্রথমত থাকবে দাদা আমার এই যে আমাদের শিক্ষা এবং যাতায়াতের যে ব্যবস্থা, যেটা আমরা তো গ্রাম্য, কারণ এক এক জায়গাতে এমন অবস্থা হয়েছে এখনো যে যদি কোনো ডেলিভারি পেশেন্ট ওনাকে হসপিটালে পৌঁছানোর এই ব্যবস্থাটা এখনো এই ব্রিটিশ যুগের আগে যেরকম ছিল, আদিম যুগের, সেটা এখনো রয়েছে। কারণ আমরা ফলো আর শিকা বাং গ্রামে যেটা বলে সেটা দিয়ে এখনো অনেক যাতায়াত করতে হয়। ওইগুলোর আমি যে কনস্টিটিউয়েন্সি থেকে আমাকে মানে প্রতিদ্বন্দ্বিতা করাবে দল, আর আমি যদি রিটার্ন করি তো আমি ওই কনস্টিটিউয়েন্সিতে প্রথম এই রাস্তাঘাট এবং শিক্ষা আর পানীয় জলের ব্যবস্থার চেষ্টা করবো প্রথম। আর ওই জায়গার জনগণের সাথে আলোচনা করবো যে ওনাদের যে অসুবিধা আছে সেটা আমি মানে পুষে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু সরকার তো বলছে বিকশিত হচ্ছে, মানে গ্রামীণ বিকাশের অনেক উন্নত হচ্ছে বা বিকশিত হচ্ছে, কিন্তু আপনি কি মনে করেন যে সরকার যা বলছে তার উল্টো দিকটা হচ্ছে? দেখেন, এটা আমি উল্টো দিক হচ্ছে যা মানে সুদিক হচ্ছে সেটা আমি বলবো না, কারণ জনগণই সরকারকে চয়েস করেছেন, জনগণই সরকার বানিয়ে দিয়েছেন। আজকে দেখেন আপনি এই সরকার সাথ সরকার বিকাশ যেটা বলা হচ্ছে, সেখানে যদি এরকম বলা হয় তো দৈনন্দিন যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আকাশীয় মূল্য বৃদ্ধি হয়েছে। বিফোর 2014 একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল 394 টাকা, আজকে ওই গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1200 টাকা। যে ইঞ্জিন তেলের দাম ছিল 80 টাকা, সেটা হয়েছে 200 টাকা। যে ডালের কেজি ছিল 32 টাকা, সে ডালের কেজি মুসুর ডাল আজকে 200 টাকা। তো আপনি নিজের চিন্তা করে দেখেন, এটা যে বিকশিত দেশ হয়েছে না কোন দিকে ধাবিত হচ্ছে, এটা আমার থেকে বোধহয় আপনারা এই বা জনগণই অনুমান করতে পারতেছেন। কারণ বিকশিত একটা কথা আছে না নি, যে আমরা যদি এত বিকশিত তাহলে জনগণের দ্বারা তো আমাদের যাওয়ার দরকারই নেই।
কারণ আমরা বিকশিত, জনগণ আমাদেরকে এমনি চয়েস করবেন। তো কেন আমরা বারবার জনগণের দুয়ারে যাচ্ছি, কেন আমরা বিভাজনের, আপনি যদি বিকশিত দেশ করছি তো কেন বারবার আমরা মানে এই এই হিংসা রাজনীতি, আপনার নানা ধরনের, এটা আমি আর কি বলবো, দেশের বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে গিয়েছে, এটা সচেতন নাগরিক হিসাবে আপনি চিন্তা করেন। যেহেতু রমজান মাস চলছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, আপনি সরকারের কাছে কি জানাবেন? সরকারকে যে এদের নাগরিক হিসাবে, এদের পার্টি হিসাবে না, নাগরিক হিসাবে আমি অনুরোধ করব যে আকাশ তো মূল্যবৃদ্ধি সেটা লাগামটা না, কারণ মধ্যবিত্ত বা লোয়ার ফ্যামিলি যারা আছে তারা আমরা 500 টাকা 200 টাকা 300 টাকা দৈনন্দিন মজুরি পায়, সেই 200 টাকা 300 টাকা 500 টাকার ভিতরে মজুরি দিয়ে সে তার ফ্যামিলিকে কিভাবে মেনটেন করবে? যদি এই মানে দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগামটা না হয়, তাহলে এই যে আমরা যে লোয়ার ফ্যামিলিগুলো আছে সেটা মানে এই জীবনযুদ্ধে বাচ্চাটাই বড় কষ্টকর হয়ে দাঁড়াবে দাদা। কারণ মারণবিধির ঔষধের অনেক দাম বেড়ে গেছে, নানা ধরনের ঔষধের দাম প্রচুর বেড়ে গেছে, জিএসটি লেগেছে। তো এইসব আমি এদের নাগরিক হিসাবে সরকারের নিকট বিনম্র অনুরোধ করবো যে, বা আহ্বান রাখবো যে এগুলো জিনিস যাতে লাগামটা না হয়, এবং আমরা লোয়ার ফ্যামিলিগুলা যাতে আমাদেরকে বেঁচে থাকার একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। কারণ বিকশিত দেশ আজকে যে 5 টাকা চাল ডাল, এই 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি লবণ, 1 কেজি চিনি দিকে আপনার মাস চলে যাবে, ওইগুলোর আপনি দৈনন্দিন হিসাব করেন, আর আপনার মাসের ইলেকট্রিক বিলটা আপনি হিসাব করেন। কারণ এই এই যে আমরা যে এই রেশনের যে আপনার যে সুবিধাগুলো পাচ্ছি, ভারতবর্ষের প্রতিটি নাগরিক সেটা পায় না, কিন্তু ভারতবর্ষের প্রতিজন নাগরিক আমরা ইলেকট্রিক বিল সরকারের নিকট জমা দিচ্ছি। তো আমাদের বিকাশ কোন দিকে হচ্ছে দাদা? বিকাশ তো সেদিন হবে যেদিন ভারতের প্রতিজন নাগরিক এই যে সুবিধা যেটা আপনারা বলতেছেন সেই সুবিধার আওতায় আনা হবে, প্রত্যেক নাগরিক সেটা ভোগ করবে। কিন্তু প্রত্যেক নাগরিক তো সেটা ভোগ করতেছে না। কিন্তু আমি আপনাকে ট্যাক্স দিচ্ছি, আজকে বিল দিচ্ছি, ইলেকট্রিক বিল, আপনি ইলেকট্রিক বিল অন্যান্য রাজ্যের তুলনায় আসামে দেখেন অনেক বেশি।